জি জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে, thank you। আমরা শুরু করবো। সবাইকে একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করতে পারেন। ক্লাস শুরু করে দেবো। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, একটু মিউট করে রাখবেন, যারা নতুন জয়েন করতেছি একটু মিউট করে রাখবেন। This meeting is being recorded. আচ্ছা, ঠিক আছে। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা মনে হয় পড়াশোনা করছিলাম হচ্ছে আমাদের লাস্ট ক্লাস তো আমরা অনলাইনই করছিলাম, তাই না? লাস্ট ক্লাস আমরা মনে হয় অনলাইনই করছি। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা পড়াশোনা করছিলাম চ্যাপ্টার 13 এর চ্যাপ্টারের কিছু টপিক। সেগুলো ছিল হচ্ছে যে এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, এগুলো মনে হয় আমাদের লাস্ট টপিক ছিল, তাই না? এভারেজ ভ্যালু কাউন্টিং, আরএমএস ভ্যালু ক্যালকুলেশন, তাই কিনা? আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই চ্যাপ্টারের মধ্যে আমাদের চ্যাপ্টার 13 যেটা ছিল, ওই চ্যাপ্টারের মধ্যে টপিক গুলো ছিল, এবং এরপর আলটিমেটলি ওই চ্যাপ্টারের মধ্যে আর কিছু নাই। যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ল্যাবের, এসসি ল্যাবের কিছু জিনিসপত্র। নোট করে রাখেন, যারা নতুন জয়েন করেন একটু নোট করে রাখেন। তো আমরা এরপরে চ্যাপ্টার শুরু করবো, চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14 এর মধ্যে আমরা চ্যাপ্টার 14 এর টাইটেল হচ্ছে দ্য বেসিক এলিমেন্টস এন্ড ফেজার্স। এটা আমাদের এসসি সার্কিটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এইখান থেকেই আপনাদের এসসির ফান্ডামেন্টাল জিনিসপত্র শুরু, এবং হচ্ছে পরীক্ষার মধ্যে যেই সার্কিট গুলো আসে, এসসি রিলেটেড সার্কিট সার্কিট মানে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর দিয়ে যে সার্কিট গুলো আসে, ওইগুলোর বেসিক বা ফান্ডামেন্টাল আমাদের এই চ্যাপ্টার থেকে শুরু। তো হোয়াইট বোর্ডটা একটু ওপেন করে যখন রেজিস্টর, দুটো রেজিস্টর, হ্যাঁ, এরকম আমাদের ভোল্টেজ সোর্স ছিল, ধরলাম হচ্ছে এটাকে 10 ভোল্ট। 10 ভোল্টের সোর্স, এটা ধরে নিলাম এরকম 5 ভোল্টের রেজিস্টর। তো আমরা এসি সার্কিটের মধ্যে কি ক্যালকুলেশন করছি? ক্যালকুলেশন করছি হচ্ছে, সরি, ডিসি সার্কিটের মধ্যে আমরা ক্যালকুলেশন করছি যে This meeting is being recorded. পাওয়ার অ্যাবজর্ব করতেছে, পাওয়ার, এটা এগুলো আমরা এসি, সরি, ডিসির মধ্যে আমরা ক্যালকুলেশন করছি, তাই কিনা? আমরা ডিসির মধ্যে এগুলো ক্যালকুলেশন করছি। তো আমরা যদি বলি যে এই সার্কিটের মধ্যে আলটিমেটলি কত কারেন্ট ফ্লো করতেছে, তাহলে আমাদের কি পাবো? আমরা আমরা ওহমস ল থেকে জানি ভি ইকুয়াল টু কি, আইআর, তাই না? ভি ইকুয়াল টু হচ্ছে আইআর। তাহলে আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। এখানে টোটাল কত রেজিস্ট্যান্স আছে? প্লাস হচ্ছে 5 5 প্লাস 10, তাহলে আলটিমেটলি আমার কারেন্ট ফ্লো করবে 1 অ্যাম্পিয়ার, তাই কিনা? 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, এখন যদি রেজিস্টরটা আমার ডিসি সার্কিটে না হয় এসি সার্কিটে, তাহলে আমার কিরকম হইতো আমরা একটু দেখি। এসির মধ্যে যদি থাকতো, তাহলে আমি ধরলাম হচ্ছে এসি সোর্স হচ্ছে এসি সোর্স, এবং হচ্ছে আমাদের ওই যে আগে দুইটা রেজিস্ট্যান্স ছিল, ওই দুইটা রেজিস্ট্যান্সই এসি সোর্সের আমরা মান কিভাবে লিখতে পারবো? ধরলাম হচ্ছে
ভ্যালু 5 তাহলে ওহমস অনুযায়ী রেজিস্ট্যান্সের মান কত 5 প্লাস এবং আগেরটাই হবে 10, তাই না? 1 আগের মতো হবে না, এখন হবে 1 sin ওমেগা টি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। তো বুঝতে পারছি আমাদের রেজিস্ট্যান্স আমাদের ডিসি সার্কিটে যেভাবে কাজ করতো, আমাদের এসি সার্কিটেও আমাদের রেজিস্ট্যান্স বা রেজিস্টর সেম ভাবে কাজ করে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে যে ভাগ করবো আমরা, রেজিস্ট্যান্সের যেহেতু আমাদের এখানে সাইনের সাথে কোনো সম্পর্ক নাই, সো যে অ্যাম্পলিটিউডটা থাকবে ওই অ্যাম্পলিটিউডকে শুধুমাত্র রেজিস্ট্যান্সের অ্যাম্পলিটিউড, তাই কিনা? বুঝতে পারছি আমরা? এটা সিম্পলি এটা বুঝতে পারছি আমাদের রেজিস্ট্যান্স কিভাবে ডিসি সার্কিট এবং এসি সার্কিটের মধ্যে কাজ করে, বা ওদের কি পার্থক্য আছে, বুঝতে পারছি? কাইন্ডলি রেসপন্স করবেন, দু একজন রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝতে পারতেছেন বা আমার কথা বুঝতে পারতেছেন। তো এই জিনিসটাকে বুঝছি আমরা। হ্যালো, জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। এখন আরেকবার স্যার বললে এখন ভালো নাকি হয় স্যার। আচ্ছা ঠিক আছে। এখানে আমরা তেমন কিছু করি না, আমরা শুধুমাত্র দেখাইছি ডিসি সার্কিটের মধ্যে একটা সোর্স থাকে যেটা হচ্ছে 10 ভোল্টের সোর্স ফিক্সড, এবং হচ্ছে আমাদের এসি সার্কিটে একটা সোর্স থাকে যেটা 10 ভোল্টের সোর্স, কিন্তু সেটা ফিক্সড না, সেটা সাইন ওয়েভের মতো কি করে অল্টারনেট করে। সো ডিসি সার্কিটের মধ্যে আমরা যে কারেন্ট পাইছিলাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট, সেটা ছিল ফিক্সড। কিন্তু সেম ম্যানার যেহেতু আমাদের ভোল্টেজ সোর্সটা ফিক্স না, কারেন্টটাও ফিক্স না, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার 1 সাইন ওমেগা টি অ্যাম্পিয়ার। This meeting is being recorded. এলিমেন্ট থাকবে, আরো কিছু এলিমেন্ট থাকবে সার্কিটের মধ্যে, আমাদের আর কি কি এলিমেন্ট থাকবে আমাদের। This meeting is being recorded. সেটা হচ্ছে আমাদের কারেন্টকে ভোল্টেজের সাথে লিনিয়ারাইজড করা। আমাদের যখন এসি সার্কিটের মধ্যে আমরা অনেক কম্পোনেন্ট ইউজ করি, অনেক ধরনের কম্পোনেন্ট ইউজ করি, যেগুলো আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে। আমরা আগে ফেজ নিয়ে পড়াশোনা করছি, আমাদের লাস্ট ক্লাসে ফেজ ডিফারেন্স নিয়ে একটু দেখছিলাম যে আমাদের একটা ভোল্টেজ যদি থাকে হচ্ছে, একটা ভোল্টেজ যদি থাকে ভি ইকুয়াল টু যদি থাকে হচ্ছে টেন সাইন টেন সাইন ওমেগা টি
প্লাস 30 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি যদি থাকে তাহলে এটার ফেজ হচ্ছে 30 ডিগ্রি, এবং একটা কারেন্টের মান যদি এরকম থাকে, কারেন্টের মান যদি এরকম থাকে, টু সাইন ওমেগা টি প্লাস 40 ডিগ্রি। তাহলে আমার এই যে কারেন্ট এবং ভোল্টেজ দুজনের মধ্যে ফেজের মধ্যে ডিফারেন্স কত বলেন তো? দুজনের মধ্যে ফেজের মধ্যে ডিফারেন্স কত? একটা ফেজ প্লাস 30 ডিগ্রি, একটা ফেজ হচ্ছে প্লাস 40 ডিগ্রি। তাহলে দুটার মধ্যে ফেজ ডিফারেন্স কত? 10 ডিগ্রি, তাই কিনা? 10 ডিগ্রি, তাহলে আমাদের এই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 10 ডিগ্রি। একটা হচ্ছে 10 sin ωt প্লাস 30, আর একটা হচ্ছে 2 sin ωt প্লাস 40। তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 10 ডিগ্রি। এই যে ফেজ ডিফারেন্স, এই ধরনের ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায় আমাদের ভোল্টেজ এবং কারেন্ট গুলোর মধ্যে, আমাদের এসি সার্কিটের মধ্যে। তো ফেজ ডিফারেন্সটাকে রিডিউস করার জন্য এগুলা ইউজ করা হয়। এছাড়াও এগুলো ইউজ করার অনেক পারপাস আছে, হিউজ পরিমাণ পারপাস আছে আমাদের। আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। আমরা এখন দেখবো হচ্ছে, এই যে আমাদের সার্কিটের মধ্যে এই যে একটা ভোল্টেজ সোর্স আছে, এটা একটা ভোল্টেজ সোর্স। হুম এটা কি করবে? সার্কিটের মধ্যে ভোল্টেজকে প্রেসার দিবে, তাই না? আর এখানে রেজিস্ট্যান্স কি করবে? বাধা দিবে। রেজিস্ট্যান্স যেরকম সার্কিটের মধ্যে বাধা দেয়, ইন দ্য সেম ম্যানার ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর ও সার্কিটের মধ্যে বাধা দেয়। আচ্ছা, তো রেজিস্ট্যান্সের যে বাধা, ওই বাধাটা কিরকম হয়? রেজিস্ট্যান্সের বাধাকে প্রকাশ করি আমরা কি দিয়ে? এটা যদি রেজিস্ট্যান্সের মান যদি হয় 10 ওহম, 10 ওহম, তাহলে এই সার্কিটের মধ্যে রেজিস্টিভ বাধা কত হবে? 10 নিতে হবে, তাই কিনা? 10 নিতে হবে, তাই না? এই সার্কিটের মধ্যে রেজিস্টিভ বাধা 10 হবে, তাই না? নাকি অন্য কিছু হবে? রেজিস্টিভ বাধাটা 10 হবে। আর ইন্ডাক্টর কে প্রকাশ করা হয় এল দিয়ে, রেজিস্ট্যান্স যেমন ওহম দিয়ে প্রকাশ করে, ইন্ডাক্টরকে হেনরি দিয়ে প্রকাশ করে। কিরকম? 0. ধরলাম হচ্ছে ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে 0.1 হেনরি। হেনরি থেকে এইচ নেওয়া হয়েছে, এইচ। ঠিক আছে? রেজিস্টরকে যেমন প্রকাশ করা হয় হচ্ছে কি দিয়ে? ওহম দিয়ে। ইন্ডাক্টরকে প্রকাশ করা হয় হেনরি দিয়ে, এবং ক্যাপাসিটরকে প্রকাশ করা হয় মাইক্রো ফ্যারাডে দিয়ে, ফ্যারাডে দিয়ে। 1 মাইক্রো ফ্যারাডে, এফ। হ্যাঁ, এগুলা সাইন্টিস্টের নামও যে আসছে, যেমন রেজিস্ট্যান্সে যেমন ওহম, এটা একজন সাইন্টিস্ট। ওহমের নাম থেকে আসছে। হেনরি একজন সাইন্টিস্ট, তার নাম থেকেও হেনরি আসছে। এবং হচ্ছে ফ্যারাডে একজন সাইন্টিস্ট, মাইকেল ফ্যারাডে, তার নাম থেকে এই ফ্যারাডে এফ আসছে। সো রেজিস্ট্যান্স কে প্রকাশ করা হয় ওহম দিয়ে, 10 ওহম। এই সার্কিটের মধ্যে বাধা দিবে হচ্ছে 10 পরিমাণে বাধা দিবে। কিন্তু ইন্ডাক্টরের যে বাধার পরিমাণ, এটা কিন্তু 0.1 হেনরি। এই বাধার পরিমাণ হচ্ছে, বাধাকে প্রকাশ করা হয়, ইন্ডাক্টরের বাধাকে প্রকাশ করা হয় হচ্ছে এক্স এল দিয়ে। এক্স এল ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু হচ্ছে ইন্ডাক্টরের মান কত? এল। ঠিক আছে? ওমেগা মানে কি? ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা আমরা জানি, তাই না? আমরা পড়াশোনা করছি। আর ওমেগার মানটা কি আসছে? ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি 2πf। এগুলো আমরা পড়াশোনা করছি, আমরা লাস্ট ক্লাস রিক্যাপ করছি। এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ। আচ্ছা, মুছে লিখি। এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ বাধার পরিমাণ। এই সার্কিটের মধ্যে ইন্ডাক্টর কি পরিমাণ বাধা দিচ্ছে তার পরিমাণ। আচ্ছা, যদি আমি বলে দেই যে আমাদের ফ্রিকোয়েন্সি সার্কিটের জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমি যদি বলে দিলাম হচ্ছে 50 হার্টজ। কারণ 50 হার্টজ কেন বলছি আমি? আমরা যেই ভোল্টেজ পাচ্ছি, আমাদের আমাদের বাসা বাড়িতে আমরা যে ভোল্টেজ পাচ্ছি বা আমরা যে কারেন্টটা পাচ্ছি, ওইটার ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। আচ্ছা, এখন যদি এই এফ এর মান যদি হয় 50 হার্টজ, এবং এই এল এর মান যদি হয় 0.1 হেনরি, তাহলে ইন্ডাক্টর এই সার্কিটের মধ্যে যে পরিমাণ বাধা দিচ্ছে, ওই বাধার পরিমাণ কত হবে? 2π × 50 ইন্টু কত? 0.1, তাই কিনা? তাহলে আলটিমেটলি কত হবে? এটা ক্যালকুলেশন করলে কত হয়?
তো বাধার পরিমাণটা কত? রেজিস্ট্যান্সের বাধা 10 ওহম, রেজিস্ট্যান্সের ভ্যালু 10 ওহম, বাট ইন্ডাক্টরের ভ্যালু 0.1 ওহম, মানে 0.1 হেনরি, মানে এটার বাধা 0.1 না, এটার বাধা হচ্ছে ওমেগার সাথে যদি আমি ইন্ডাক্টরের মানটাকে গুণ করি, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এটা বাধার পরিমাণ। এই বাধার পরিমাণটা কত? কেউ শুরু করে আমাকে একটু বলেন কাইন্ডলি। হ্যালো, কারোর কাছে ক্যালকুলেটর আছে? আশেপাশে ক্যালকুলেটর আছে? স্যার 10 পাই, স্যার 10 পাই। 10 পাই ভ্যালু কত আসছে আলটিমেটলি? 10 পাই মানে কত? 31.41 তো কি হবে? হ্যাঁ, এটা কিন্তু ওহমেই প্রকাশ করা হবে। কথা বুঝতে পারছি? কারণ কি, রেজিস্ট্যান্সের বাধা ওহম, ইন্ডাক্টর বাধাটাও আমরা প্রকাশ করবো ওহমে। ইন্ডাক্টরের মান প্রকাশ করা হয় হেনরি দিয়ে, বাট এই সার্কিটের মধ্যে ইন্ডাক্টর যে বাধাটা দেবে ওই বাধাটা হচ্ছে 31.46 ওহম। বুঝতে পারছি কথা? আমরা বুঝতে পারছি? স্যার হ্যাঁ বলেন। এটা কি হচ্ছে রেজিস্ট্যান্সের মতো বাধা প্রদান করবে না এটা অন্য অন্য কোনো ধরনের আছে? এটা রেজিস্ট্যান্সের মতোই বাধা, বাট রেজিস্ট্যান্সের বাধাটা যেটা সেটা না। রেজিস্ট্যান্সের আচ্ছা। মতোই বাধা, বাট নট রেজিস্ট্যান্সের বাধা। কথা বুঝতে পারছি? দুইটা এক জিনিসটা। কি জন্য এক জিনিসটা? কারণ রেজিস্ট্যান্সের বাধা আর ইকুয়াল টু ছিল ডিরেক্ট আর ইকুয়াল টু ওমেগা আর ছিল না, তাই না? আর ইকুয়াল টু ওমেগা আর ছিল না। আর ইকুয়াল টু কি ওমেগা আর ছিল? ওমেগা আর ছিল না। বাট ইন্ডাক্টরের বাধা হচ্ছে ওমেগা এল। কথা বুঝতে পারছি? সো একটা পার্থক্য আছে, তাই কি না? পার্থক্য আছে, বাট বাধা যেহেতু, এটাও যেহেতু বাধা, দুইটাই যে বাধা, আমরা দুইটাকে কি বলবো? ওহম। বুঝতে পারছি? স্যার এটা কি আপনার ফেজ ডিফারেন্স কে বাধা দেয়? না, কারেন্টের বা ভোল্টেজের ফেজ ডিফারেন্স কে বাধা দেয়? আলটিমেটলি এটা আমার সার্কিটের মধ্যে আমার ডিরেক্ট যে কারেন্ট প্রবাহিত হচ্ছে ওই কারেন্টকে বাধা দেবে, ওইটাকে বাধা দেবে, বাট নট লাইক রেজিস্ট্যান্স এর মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে আমরা দেখবো। জাস্ট এখন এটা বুঝে রাখেন যে ইন্ডাক্টর একটা সার্কিটে কি পরিমাণ বাধা দেয়, এটা কিভাবে বের করতে হবে। বুঝতে পারছি? স্যার 31.46 কিভাবে হইলো? এই যে আমরা গুণ করছি 2 পাই এর সাথে 50 গুণ করছি, তারপর 0.1 গুণ করছি। এই যে বাধার পরিমাণ x এর সমান লিখছি ওমেগা এল। ওমেগার মান হচ্ছে 2 পাই এফ, 2 পাই এফ ইনটু এল। 2 পাই এর জায়গায় 2 পাই রাখলাম, এফটা হচ্ছে আমি দিয়ে দিছি যে ফ্রিকোয়েন্সি 50, আর এল এর মান হচ্ছে যে দেওয়া ছিল যে এল এর মান 0.1। আমরা এগুলো গুণ করছি, গুণ করার পর আসছে 31.46। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে কোন একটা সার্কিটের মধ্যে ইন্ডাক্টরের বাধার পরিমাণ। এবার আমরা দেখবো যে ক্যাপাসিটরের বাধার পরিমাণ কত। ক্যাপাসিটরের বাধার পরিমাণকে প্রকাশ করা হয় এক্সসি দিয়ে, এক্স সাবস্ক্রিপ্ট সি। হ্যাঁ, বাট ইন্ডাক্টরের বাধা এবং ক্যাপাসিটরের বাধা পরস্পর হচ্ছে কি? ইনভার্স। সো ক্যাপাসিটরের বাধাকে ডিনোট করা হয় 1/ওমেগা সি দিয়ে। 1/ওমেগা সি দিয়ে। এটা 1/ওমেগা সি কেন, আর এটা 1/9 কেন? এটা শুধুমাত্র ওমেগা। এটাও একটা কারণ আছে, এটা আমরা একটু পরে বলতেছি। যদি 1/ওমেগা সি হয়, তাহলে আলটিমেট আমরা একটু ক্যালকুলেশন করে দেখি ক্যাপাসিটর কি পরিমাণ বাধা দিচ্ছে সার্কিটের মধ্যে। 1/ওমেগার মান হচ্ছে 2 পাই এফ। সো 2 পাই এর জায়গায় 2 পাই রাখলাম, এফ এর জায়গায় রাখলাম হচ্ছে 50, এবং সি এর জায়গায় কি রাখলাম? আর এই যে ক্যাপাসিটরের মান দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাডে মানে কত? 6, তাই না? যেহেতু মাইক্রোফ্যারাড আমাদেরকে ফ্যারাডে দিতে হবে, সবকিছু এসআই এককের মধ্যে কনভার্ট করতে হবে। সো 2 পাই ইনটু 50 ইনটু 1 মাইক্রোফ্যারাডে। এটাই ক্যালকুলেশন করলে কত হয় বলেন তো? ক্যাপাসিটর আমাকে এই সার্কিটের মধ্যে কি পরিমাণ বাধা দিচ্ছে, বাধার পরিমাণটা কত হবে? স্যার এটার ভ্যালু আসে 3183.09। 3183 ওহম। স্যার ধরে নাও আমরা 3183 ওহম। স্যার 3183, কারণ কি এটাও বাধা।
আচ্ছা পয়েন্ট যাই হোক, পয়েন্ট যতদিন থাকবে ওটা আমরা পাবো। 3.18 ওহম বা হচ্ছে আমরা বলতে পারি 3.1 কিলো ওহম, তাই না? কিলো ওহম। সো এটা হচ্ছে এই সার্কিটের মধ্যে আমার ক্যাপাসিটরের বাধার পরিমাণ। কথা বুঝতে পারছি? এই সার্কিটের মধ্যে ক্যাপাসিটর আমি যদি একটা এসি সার্কিট বিল্ড আপ করি, একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর নিয়ে হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে, তাহলে এই 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটা আমাকে এই পরিমাণ বাধা প্রদান করবে এই সার্কিটের মধ্যে, বা এই পরিমাণ ক্যাপাসিটেন্স বাধা বা রিঅ্যাক্ট্যান্স। এটা যেমন বলে রেজিস্ট্যান্স, এই যে আমাদের আমাদের এটা কি বলছি, রেজিস্ট্যান্স না, এটাকে রেজিস্ট্যান্স বলে না? রেজিস্ট্যান্স না, এটা রেজিস্ট্যান্স। জি স্যার। আর ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের বাধাকে বলে হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। কি বলে? রিঅ্যাক্ট্যান্স। রিঅ্যাক্ট্যান্স, নট রেজিস্ট্যান্স। সো আমাকে এই সার্কিটের মধ্যে 10 ওহম রেজিস্ট্যান্স প্রদান করবে হচ্ছে এই রেজিস্টরটা, আর ক্যাপাসিটর ইন্ডাক্টর আমাকে এই পরিমাণ রিঅ্যাক্ট্যান্স প্রোভাইড করবে সার্কিটের মধ্যে। ঠিক আছে? ক্যাপাসিটর 3.1 কিলো ওহমের রিঅ্যাক্ট্যান্স প্রোভাইড করবে বা রিঅ্যাক্ট্যান্স দিবে বা বাধা দিবে, এবং হচ্ছে আমাকে এই সার্কিটের মধ্যে ইন্ডাক্টর আমাকে এই পরিমাণ রিঅ্যাক্ট্যান্স প্রোভাইড করবে বা বাধা দিবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে দেখেন আমাদের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর আমরা ডিসি সার্কিটে কেন ব্যবহার করতাম না? আমাদের ডিসি সার্কিটে কেন ছিল না? কারণ হচ্ছে আমাদের ডিসি সার্কিটের মধ্যে ফ্রিকোয়েন্সি ছিল না। ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি কত? ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি কত আমরা কি জানি? ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি কত? বা ডিসি সার্কিটের মধ্যে আমাদের একটা ডিসি সোর্স যদি থাকে, একটা ডিসি ভোল্টেজ সোর্স যদি থাকে 10 ভোল্টের, তাহলে এইটার ফ্রিকোয়েন্সি কত আমরা বলতে পারবো? আর এসি সার্কিট যদি থাকে, এসি সার্কিটের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সবসময় একটা ফ্রিকোয়েন্সি থাকবে। আমরা বাসা বাড়িতে যে সার্কিটটা আমরা যে ভোল্টেজটা ইউজ করি, ওই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। ঠিক আছে? বাট এসি সার্কিট আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 হার্টজ। আমাদের এসি ডিসির মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি নাই, আমাদের ডিসির মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি নাই, বাট আমাদের এসির মধ্যে ফ্রিকোয়েন্সি। আলটিমেটলি আমার ফ্রিকোয়েন্সি যদি না থাকে, তাহলে আমার ইন্ডাক্ট্যান্সের ভ্যালু 0 হয়ে যাবে, ক্যাপাসিট্যান্সের ভ্যালু ইনফাইনাইট হয়ে যাবে, তাই না? এখানে যদি 0 প্রোভাইড করি, এটা ইনফাইনাইট হয়ে যাবে, আর এটার ভ্যালু 0 হয়ে যাবে। সো এগুলা তখন সেই জন্যই আলটিমেটলি আমাদের কি করতো না, আমাদের এসি সার্কিট ডিসি সার্কিটের মধ্যে এগুলো কি করতো না, কাজ করতো না বা অপারেট করতো না। আমাদের ডিসি ভোল্টেজ সোর্স যখন ইউজ করি, তখন হচ্ছে আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কাজ করে না বা ওয়ার্ক করে না। সেই জন্য এতদিন আমরা যখন ডিসি পড়াশোনা করছি, তখন আলটিমেটলি আমরা ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ইউজ করিনি, বা এগুলো আমাদের প্রয়োজনও লাগে না, দরকার লাগে না। বাট এখন যেহেতু আমরা এসিতে আসছি, এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি, দেখেন ক্যাপাসিটর এবং যে বাধার পরিমাণ, এগুলোও কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সির মান যদি 50 না হয়ে 60 হয়, 70 হয়, তাহলে তার বাধার পরিমাণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই কিনা? এটার বাধার পরিমাণও তাহলে কি হবে? চেঞ্জ হবে না? এটা যদি 50 না হয়ে 60 হয়, এটা যদি 50 না হয়ে 60 হয়, তাহলে তো চেঞ্জ হবে না, ভ্যালু চেঞ্জ হবে না? হবে তো। So আমাদের হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হবে। দ্যাটস ওয়াই আমাদের ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ যে সার্কিট থাকে, সার্কিটে আমাদের রিঅ্যাক্ট্যান্স থাকে, মানে হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ যে বাধা অথবা ইন্ডাকটিভ যে বাধা, ওই বাধার পরিমাণটাও ফ্রিকোয়েন্সির উপর কি করে ডিপেন্ড করে। কথা বুঝতে পারছি? কথা বুঝতে স্যার পারছি? আরেকবার বললে একটু ভালো হয়, একটু আচ্ছা মিস ঠিক আছে। করছি। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছিলাম যে হচ্ছে আমাদের যে ইন্ডাকটিভ বাধা এবং ক্যাপাসিটিভ বাধা, এটাকে বলা হয় রিঅ্যাক্ট্যান্স। তো আমাদের রিঅ্যাক্ট্যান্স গুলো আলটিমেটলি This meeting is being recorded. তাই কিনা, আমি এটাই বলতে চাচ্ছিলাম। বুঝতে পারছি? জি স্যার, তার মানে আচ্ছা হচ্ছে স্যার হাই ফ্রিকোয়েন্সিতে তো
আপনার হ্যাঁ হ্যাঁ ইন্ডাক্টর কাজ করবে আর লো ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটর কাজ করে, তাই না? এরকম হচ্ছে তো? না, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সিতে এটার মান বেড়ে যাবে এবং আমাদের হাই ফ্রিকোয়েন্সিতে এটার মান কমে যাবে, মানে ক্যাপাসিটি বাধাটার মান কমে যাবে। কাজ করবে না একরকম সেরকম না, এটার বাধাটার মান কমে যাবে, এটার বাধাটার মান বেড়ে যাবে। এবং লো ফ্রিকোয়েন্সিতে কি হবে, এটার বাধার মান একদম কমে যাবে এবং ফ্রিকোয়েন্সি জিরো হয়ে গেলে এটার কোনো বাধাই থাকবে না। কথা বুঝতে পারছি? আর লকি ফ্রিকোয়েন্সিতে কি হবে, এটার মানটা অনেকটা বেড়ে যাবে। বুঝতে পারছি? এই আর কি। আচ্ছা, তো আমরা এখন একটু আমাদের বইয়ের মধ্যে যাই। আচ্ছা, এখন আমরা আমরা এই যে আমি যে লিখে দিলাম হচ্ছে যে এক্স এল ইকুয়াল টু ওমেগা এল বা এক্স ইকুয়াল টু 1/ωc, এটা কিন্তু আমি যে মুখস্থ লিখে দিচ্ছি বা কোথাও থেকে আমি বানায় লিখেছি এরকম কিছু, এটা প্রুফ করে আসছে যে একটা ক্যাপাসিটেন্স সার্কিটের মধ্যে এই পরিমাণ বাধা দেয়, একটা ক্যাপাসিটর সার্কিটের মধ্যে এই পরিমাণ বাধা দেয়, এবং একটা সার্কিটের মধ্যে ইন্ডাক্টর এই পরিমাণ বাধা দেয়। এটা প্রুফ থেকে আসছে, প্রমাণ করে আসছে, আর এটা প্রুফ। আমরা এখন একটু দেখবো যে কিভাবে এটা আসছে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের বেসিক যে আমাদের এলিমেন্টস এন্ড ফেজর গুলো আছে এখানে, প্রথমেই আমাদের একটা ডেরিভেটিভ দিয়ে দেওয়া আছে। ডেরিভেটিভ বলতে আলটিমেটলি এখানে আচ্ছা, আমরা আউট অফ টাইম মোটামুটি, আমি এরপর আর একটা লিঙ্ক দেবো আপনাদের, ওই লিঙ্ক আপনারা জয়েন করুন। ঠিক আছে? এরপর আর একটা লিঙ্ক দেবো। আচ্ছা, তো এখানে আপনারা একটু পড়ে নেবেন, এখানে ডেরিভেটিভ দিয়ে আলটিমেটলি রেট অফ চেঞ্জ বোঝানো হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ ফাংশন। আপনারা ম্যাথমেটিক্সে পড়ে থাকবেন যে ফাংশনের যে চেঞ্জ, ওই চেঞ্জটা আলটিমেটলি কিভাবে বের করে, বা ফাংশনের একটা স্লোপ কিভাবে বের করে, বা কোন পয়েন্টে ওই 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 ফাংশনের কোন পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ ডেভিয়েশন বা ম্যাক্সিমাম চেঞ্জ দেখা যায়, আর কোন একটা ফাংশনের মধ্যে মিনিমাম পরিমাণ চেঞ্জ দেখা যায়। এগুলো আপনারা ম্যাথমেটিক্স হয়তো পড়ছেন। আপনারা কি এটা বুঝে আসলে যে ডেরিভেটিভ জিনিসটা বা কিভাবে স্লোপ বের করে, বা কোথায় এই যেখানে বলে দিচ্ছে ম্যাক্সিমাম চেঞ্জ, এখানে ম্যাক্সিমাম চেঞ্জ বা ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ম্যাক্সিমাম, এখানে মিনিমাম, এটাকে বুঝেন আপনারা? হ্যালো, না বুঝলে আমি একটু আলোচনা করে দেবো, যদি না বুঝেন এগুলো, যদি না বুঝেন ম্যাথমেটিক্স যদি না বুঝেন আমি একটু আলোচনা করে দেবো, সমস্যা নেই। জি স্যার, একটু করে দেন, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি একটু সিম্পলি, মানে যত সহজে আর কি এটা শেষ করা যায়, মানে আলোচনাটা করা যায়। আচ্ছা, আপনারা তো করছেন, ওই কি বলে, আপনারা আপনারা অনেক সময় পার্কে গেছেন, ঠিক না? পার্কে ওইখানে ওই স্লিপার থাকে না, স্লিপার, ওই যে মই দিয়া বাচ্চারা উঠে উপরে, তারপর হচ্ছে ওইখানে এইরকম একটা কিছু থাকে, ঠিক না? ওই যে এখানে এসে বসে, তাই না? বুঝতেছেন আমি কিসের কথা বলছি? বসে, তারপর এখানে বসে নামে, তাই না? জিনিসটা নামে একদম এখানে এসে আবার পরে আবার উঠে মই দিয়ে, তাই না? বাচ্চারা এরকম খেলে না? জি স্যার। আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন আমি যদি বলি যে একটা বাচ্চা যদি এখানে উঠার পর এই যে এখানে বসলো, এখানে বসার পরে তার যে স্পিড, হ্যাঁ, তার স্পিডটা কত থাকবে? এখানে বসার পরে তার স্পিড নিশ্চয়ই থাকবে না, সে জিরো ভেলোসিটিতে থাকবে। তাকে যদি কেউ ধাক্কা দিয়ে দেয় বা সে নিজে যদি ধাক্কা দিয়ে নিচে পড়ে, তাহলে আলটিমেটলি তার স্পিডটা বাড়বে। সো এই যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্ট আছে, এই যে উপরের পয়েন্ট আছে, এই পয়েন্টে তার যে চেঞ্জ, স্পিডের যে চেঞ্জ বা তার যে অবস্থানের পরিবর্তন বা চেঞ্জ, এটা কিন্তু স্ট্যান্ডস টু জিরো, যদি না কেউ পিছন থেকে ধাক্কা দেয় বা যদি না সে নিজে পড়ে, তাই কিনা? আর তার ম্যাক্সিমাম স্পিডটা কোথায় হবে বলেন তো? তার ম্যাক্সিমাম স্পিডটা এখানে হবে না, সে যখন পড়ে যাবে, স্লপ দিয়ে যখন পড়বে, তখন তার ম্যাক্সিমাম স্পিডটা তো এদিকে হবে, তাই না? এখানেই তো হবে, তাই নাকি? নাকি এখানে হবে? তার ম্যাক্সিমাম স্পিডটা তো এখানে হবে, তাই না? জি স্যার। রাইট। সো আমরা যদি একটা সাইন ওয়েভ কল্পনা করি, একটা সাইন ওয়েভ যদি আমরা আঁকি, হ্যাঁ, এই সাইন ওয়েভের মধ্যে ধর সাইন ওয়েভের যে ভোল্টেজের চেঞ্জটা হচ্ছে এখানে মিনিমাম, সবচেয়ে মিনিমাম পরিমাণ চেঞ্জ এখানে, হ্যাঁ? মানে হচ্ছে আমাদের টাইমের পার্সপেক্টিভ কল্পনা করি, মানে এখানে সবচেয়ে মিনিমাম পরিমাণ চেঞ্জ, অথবা এখানে জিরো অ্যামাউন্ট চেঞ্জ, এবং ম্যাক্সিমাম চেঞ্জটা হচ্ছে এই জায়গায়, ম্যাক্সিমাম চেঞ্জটা হচ্ছে এই পয়েন্টে, হচ্ছে তার ম্যাক্সিমাম চেঞ্জ বা ম্যাক্সিমাম ডেভিয়েশন হচ্ছে এই জায়গায়। কথা বুঝতে পারছি?
এইটাই এখানে আলটিমেটলি বোঝানো হয়েছে। এই যে দেখেন এখানে আপনাকে বোঝানো হয়েছে যে ডিএক্স বাই ডি এটা হচ্ছে জিরো, চেঞ্জ অফ রেট অফ চেঞ্জটা এখানে হচ্ছে জিরো। আমাদের এই সিগন্যালটার রেট অফ চেঞ্জ বা চেঞ্জ হওয়ার যে রেট সেটা হচ্ছে এখানে জিরো, সবচেয়ে মিনিমাম। এবং এই যে পয়েন্ট, এই যে স্টপের যে পয়েন্ট আছে, এই স্টপের পয়েন্ট যেহেতু সবচেয়ে বেশি ঢালু বা স্টপটা যেহেতু ম্যাক্সিমাম, সেই জন্য এখানে এর ভোল্টেজের রেট অফ চেঞ্জটাও ম্যাক্সিমাম। কথা বুঝতে পারছি? তো এটা হচ্ছে সিম্পলি আপনাদেরকে এটা এক্সপ্লেন করা। আপনারা একটু ম্যাথমেটিক্স থেকে আরেকটু ডিপলি এটা বুঝে নেবেন। আপনাকে জাস্ট আমি এটা বুঝাই দিলাম, হচ্ছে দু চার কথার মধ্যে বুঝাইলাম আর কি। এখানে তারপর এখানে বলা হয়েছে যে হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর কিভাবে এই চেঞ্জটা ইয়ে করে, ডিপেন্ড করে। যদি একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, অনেক বেশি হয়, তাহলে সেটা কি হবে, অনেক অনেক কি হবে, অনেক হায়ার পিক হবে, অনেক খারাপ ধরনের হবে, এটা অনেকটা খারাপ, তাই না? তো এখানে স্পিডও বেশি হবে বা এখানে চেঞ্জ অফ রেটটাও বেশি হবে। ধরেন আপনি এখান থেকে যদি পড়েন তাহলে এখানে আপনি অনেক স্পিডে পড়বেন, বাট এই যে আমাদের যে এই কার্ভটা আপনি অনেক স্লোলি পড়বেন এইটার তুলনায়। সো এখানে রেট অফ চেঞ্জ বা স্টেপার, আমাদের এই স্টপটা একটু স্লো পার বা স্টেপার। সো এখানে আপনার রেট অফ চেঞ্জটা একটু কম হবে এবং এখানে আপনার রেট অফ চেঞ্জটা একটু বেশি হবে। এটাই আর কি আলটিমেটলি আপনার এখানে জানা হয়েছে, এই আর কি। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন, এটা একটু স্যার দেখে নেবেন। প্রোবটা আসলে কি এই পুরোটুকু লিখতে হবে? এইগুলো আসবে না, এগুলো আসলে পরীক্ষার মধ্যে আসার কোনো জিনিস না। এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আপনাদের বুঝার জন্য। এগুলো পরীক্ষাতে আসার কিছু না। কথা বুঝতে পারছি? এগুলো আমাদের পরীক্ষাতে আসার কিছু না। আচ্ছা, এখন আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে রেসপন্স অফ বেসিক আরএলসি এলিমেন্টস টু এ সাইনোসয়েডাল ভোল্টেজ। মানে হচ্ছে আমাদের যদি একটা সাইনোসয়েডাল ভোল্টেজ থাকে, আমাদের একটা সোর্স ভোল্টেজ যদি সাইন থাকে, তাহলে সেখানে রেজিস্ট্যান্স কিরকম বিহেভ করে, ইন্ডাক্টর কিরকম বিহেভ করে এবং ক্যাপাসিটর কিরকম বিহেভ করে, সেগুলো দেখবো। আচ্ছা, অলরেডি আমরা দেখে ফেলছি আমাদের রেজিস্ট্যান্স কি পরিমাণ বিহেভ করে বা কি ধরনের বিহেভ করে, এটা আমরা দেখে ফেলছি। এই যে আমরা এখানে দেখছি আমাদের রেজিস্ট্যান্স কি পরিমাণ বিহেভ করে। প্রথমে দেখছি যে আমাদের যদি এখানে একটা সাইন ওয়েভ থাকে 10 ভোল্টের 10 সাইন ওমেগা যদি থাকে, এখানে যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে রেজিস্ট্যান্স কি ধরনের বিহেভ করে বা আমাদের কারেন্টের মানটা কিরকম আসে, এটা আমরা দেখে দিয়েছি। এইটাই আলটিমেটলি এখানে বলা হয়েছে। কথা বুঝতে পারছি? এটাই আলটিমেটলি আমার এখানে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে দেখেন, এই যে আমার ভোল্টেজের মানটা যদি বিএম সাইন ওমেগা টি হয়, হ্যাঁ, যেটা আমি ওখানে লিখছিলাম 10 সাইন ওমেগা টি, তাহলে কারেন্টের মানটা কিরকম হবে? কারেন্টের মানটা হবে ওই ভোল্টেজটাকে, বিএমটাকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে যেটা হবে, সেটাই হচ্ছে আমার আলটিমেটলি কারেন্টের মান। এখানে কারেন্টের মানটা, ওইখানে কারেন্টের মান কত আসছে? ওয়ান আসছে। আইএম এর মানটা ছিল ওয়ান সাইন ওমেগা টি আসছে, তাই না? So, এটাই হচ্ছে আলটিমেটলি আমার কি বলে রেজিস্ট্যান্স এর রেসপন্স উইথ রেসপেক্ট টু কি, উইথ রেসপেক্ট টু এসি ভোল্টেজ সোর্স। আচ্ছা, এখন যদি আমি বলি যে এইটার একটা ভোল্টেজ ড্রপ কত, বা এটার একটা আমি যদি ভোল্টমিটার দেখি বা একটা অসিলোস্কোপ আমি যদি লাগাই, একটা অসিলোস্কোপ যদি লাগাই দেখার জন্য যে এটা ভোল্টেজ কত আসে, তাহলে কত দেখাবে তাহলে ওইটা আমরা কিভাবে বের করতে পারি বলেন তো? আমরা জানি ওহমস ল এর মাধ্যমে আমরা ভোল্টেজ, কোন একটা রেজিস্ট্যান্সের একপাশে ভোল্টেজ আমরা কি করতে পারি, বের করতে পারি, তাই না? কোন একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমরা ওহমস ল দিয়ে বের করতে পারি। কিভাবে ওহমস ল দিয়ে আমরা ভোল্টেজ বের করি? আমরা কোন একটা রেজিস্ট্যান্সের যদি ভোল্টেজ বের করতে চাই, তাহলে আমি যদি V(5) লিখি, যে V(5) যদি লিখি, তাহলে আমার কি কি লাগবে? তাহলে আমার লাগবে হচ্ছে এই 5 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান I(5) ইনটু কত, ইনটু হচ্ছে এই রেজিস্ট্যান্সের মান কত? আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত বলতে পারবেন কেউ? এনিবডি? যে কেউ, ভুল হলে সমস্যা না, আপনি বলেন, আপনি ইচ্ছা মতো বলতে পারেন। স্যার 1 sin ওমেগা টি। রাইট, এক্স্যাক্টলি রাইট। সাইন আমাদের ওমেগা টি আসে। রাইট রাইট আমাদের প্রবাহিত কারেন্টের পরিমাণ হচ্ছে 1 sin ওমেগা টি। এই যে আমরা বেরি করছি আগে, এই যে বেরি করছি যে এই সার্কিটের মধ্যে কারেন্টের মান কত, এই কারেন্টটা এখান থেকে বের হয়ে আমাদের এই 5 ওহম দিয়ে বের ঢুকে, এই 5 ওহম দিয়ে ঢুকে আবার কি করে এখানে ব্যাক করবে। সো এই কারেন্টের মান হচ্ছে 1 sin ওমেগা টি, 1 sin ওমেগা টি ইনটু হচ্ছে 5। সো আমার টোটালি ভোল্টেজ ড্রপ কত হবে? তাহলে 5 দিয়ে যদি আমি গুণ করি, হবে 5 sin
5 sin ওমেগা টি এটা কি ভোল্ট? এত ভোল্ট হচ্ছে আমাদের 5 ওহমের 1%। আমি যদি অসিলোস্কোপ ধরি তাহলে অসিলোস্কোপে আমার দেখাবে যে আমাদের 5 ওহমের 1% আমাদের ভোল্টেজটা হচ্ছে 5 sin ওমেগা টি ইনটু ভি। এত ভোল্ট হচ্ছে আমার ভোল্টেজের মান, এইটার 1% ভোল্টেজের মান। মানে হচ্ছে আমাদের এই যে 10 ভোল্টের একটা সোর্স লাগাইছি, এই 10 ভোল্টের সোর্সের ভোল্টেজটা দুই ভাগে বিভক্ত হচ্ছে। এখানে হচ্ছে 5 sin ওমেগা টি, এখানে হচ্ছে 5 sin ওমেগা টি। বুঝতে পারছি ভোল্টেজটা এরকম আসতেছে কিনা? কথা বুঝতে পারছি? সো আমাদের টাইম শেষ। আমি আলটিমেটলি নেক্সট আপনাদের আরেকটা লিঙ্ক দিচ্ছি, 10 মিনিট পরে একটা লিঙ্ক দিচ্ছি, 10 মিনিট পরে আপনারা ওই লিঙ্কে জয়েন করবেন। The recording has stopped. হ্যাঁ বলেন, 10 মিনিট পরে আমরা জয়েন করবো ওই লিঙ্কে। কোশ্চেন থাকলে করবেন এখানে। ডাটা স্ট্রাকচার কয়টায় চারটা থেকে না? 4টা থেকে তো আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন আর কি আমাকে এক্সট্রা টাইম দিতে পারে, ঠিক আছে? আজকে আমি অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।